নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচর শ্রীহট্ট সম্মেলন শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশন শুরু। শিলচর তারাপুর END কলোনি রেলগেটের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, আহত মহিলা সহ বেশ কয়েকজন। গুয়াহাটির চিকিৎসালয়ে ভুল চিকিৎসার ফলে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থকে সংবর্ধনা জানালো শ্রীহট্ট সম্মেলনী গুয়াহাটি শাখা। নেতাজির 128তম জন্মদিবসে ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির। এবারে সংবাদ বিস্তারিত। শনিবার থেকে শিলচরের বিপিন চন্দ্রপাল সভাস্থলে দুদিনের শ্রীহট্ট সম্মেলনী শিলচর শাখা প্রথম দ্বিবার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে বসেছে মন মাতানো এই আসর। শিলচর শ্রীহট্ট সম্মেলন শাখার সভাপতি কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশন সভাপতি কৃষ্ণা দাস, সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেটের সাংস্কৃতিক মহাজোট সভাপতি শামসুল আলম সেলিম, সম্মেলনীর শিলচর শাখার কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা। এই সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য সিলেটের যে আঞ্চলিক, এটাকে আমাদের আঞ্চলিক উৎসব। সিলেট তার কোন ওয়ার্ড না, কিন্তু এই যে আঞ্চলিক যে আমরা গান বাজনার সংস্কৃতি, সেটা কিন্তু আমাদের এই যে হোল ভারতের বা হোল পৃথিবীর যে বৃহত্তর সংস্কৃতি আছে, তার সঙ্গে আমরা কিন্তু মিলেমিশে গেছি, কিন্তু আমাদের এই সংস্কৃতি, এই ঐশ্বর্যমূলক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছি। সেটা দেখুন কিরকম। সেটার জন্য আমাদের কালিকা প্রসাদকে নেই, কালিকা প্রসাদকে স্মরণ করি, নীলানন্দী চৌধুরী আরো আছেন, অনেক কিছু আমাদের সিলেটের সম্পদ, অনেক সব একসঙ্গে বলাও যাবে না, তবে ছোট্ট করে বলছি। এই যে আমাদের ওটা যে বাঁচিয়ে রেখেছি, ওটাই আমাদের ঐশ্বর্য। যেখানে সিলেটিরা যখন যেখানে থাকে, সেখানে কিন্তু একটা আমাদের যে ফেডারেশনটা আমরা কিসের, ছোট্ট কথায় বলি, সিলেটিরা যখন যেখানে থাকে ওরা একসঙ্গে থাকার চেষ্টা করে। সেই মানসিকতা নিয়ে ভারতের নানা জায়গায়, হোল ওয়ার্ল্ডের নানা জায়গায় শ্রীহট্ট সম্মেলনী গড়ে উঠেছিল। কলকাতায় প্রথম হয়েছিল 1876 সালে, তারপর সিলেটে হয়েছিল 1906 সালে। এই যে সবাই এত যে শ্রীহট্ট সম্মেলনে আছে, তাদের যে একটা বৃহত্তর গণ্ডিতে এনে পারস্পরিক সহমর্মিতা ও সহকর্মিতার মধ্যে সবাইকে মানব সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে গড়ে উঠল 2006 সালে অল ইন্ডিয়া ফেডারেশন অফ শ্রীহট্ট সম্মেলনী। কাদের ইয়েতে? দক্ষিণ কলকাতা শ্রীহট্ট সম্মেলনীর উদ্যোগে। তার পূর্বে ছিলেন স্বর্গীয় দেবপ্রসাদ পাল চৌধুরী, মিহির দেব, রথিন দেব, আরো অনেকে। আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের মানব সেবায়, জনহিতার্থে মানব সেবায় আমাদেরকে নিয়োজিত করা। এই জন্য কালচার ফাংশন হয়, এটা কালচার রাখার জন্য। কালচার কিন্তু ইউনিভার্সাল, এটা ভালো জিনিস, ইউনিভার্সাল। সবাই এই ভালো কালচারের থ্রুতে কালচারটাকে রাখবো, একসঙ্গে হবো, হয়ে আমরা জনসেবায়, জনহিতার্থে আমাদেরকে নিয়োজিত করব। শিলচর তারাপুর END কলোনি রেল গেটের সামনে গতকাল রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন এক মহিলা সহ বেশ কয়েকজন।
জানা গেছে, শুক্রবার রাত শিলচর ইএনডি কলোনির রেলগেটের সামনে একটি ম্যাজিক ট্রাক গাড়ি দ্রুত গতিতে এসে একটি অটোতে সজোরে ধাক্কা মারে। ফলে অটোতে থাকা এক মহিলা সহ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানা যায়, ম্যাজিক গাড়িটি দ্রুত গতিতে এসে বেশ কয়েকটি অটো গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বেশ কয়েকটি অটো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয়রা ম্যাজিক গাড়ির চালককে আটক করে তারাপুর পুলিশের কাছে সংযোগ দেন। পানি 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 জল 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 ভাই নিয়ে যাও না আছে এখানে এখানে আছে না এই ভাই ভাই তুমি বাইরো সেই আছে না ভাই তুমি লাগিয়ে দিয়ে বাড়ি হয় ভাই ওই গোটটা তুলে নাই গোটটা তুলে আপনার মুখে আচ্ছা আপনি দাঁড়া একটাই হ্যালো জানি কোন জায়গা ওদিক ঘুরাস না কেশানি আরে আমরা সিদার পয়েন্টে হ্যাঁ না নো প্রবলেম নাই ওকে নো প্রবলেম নাই এখান দেখো আস্তে 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 বহুত বড় অ্যাক্সিডেন্ট হইছে ওইটা আস্তে 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 ওই যে না কোন ফাটাও আরে আইলার মত ও আমার গাড়ি মধ্যে যায় তুমি হসপিটাল নিয়ে যাও না বলো হসপিটাল দাও একটা গাড়ি আমরা ম্যাডাম দেখি চলো চলো সেই জায়গা থেকে চলো ওকে সেই গাড়ির অবস্থা তো নাই। গুয়াহাটির এক চিকিৎসালয়ের ভুল চিকিৎসার ফলে বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সপ্তমী নাথ চৌধুরী নামে আসাম বিশ্ববিদ্যালয়ের বিএ থার্ড সেমিস্টারের এক ছাত্রী। শিলচর তারাপুর অসমিয়া বস্তি এলাকায় বসবাসকারী সশস্ত্র সেবা বল বিভাগের অবসরপ্রাপ্ত জওয়ান শিশির নাথ চৌধুরী ও লক্ষ্মীনাথ চৌধুরীর কন্যা সপ্তমী নাথ চোখের চিকিৎসার জন্য গুয়াহাটির এক নামিদামি হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু অসঙ্গতিপূর্ণ চিকিৎসার ফলে বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্নাতক তৃতীয় বর্ষের এই ছাত্রী। সপ্তমীর দুটো কিডনি খারাপ হয়ে গেছে বলে ডাক্তাররা পরিবারের সদস্যদের জানিয়েছেন। ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা না থাকায় সবার মনেই বিষাদের ছায়া। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাক উপত্যকার সর্বস্তরের নাগরিকদের কাছে নিজের মেয়েকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছেন। এটা কিছু টাইমিং ঠিক হইব। ওটাই চাই, আমার মেয়ে 2023 সেপ্টেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। তারপরে আমি গুয়াহাটি এমকেআর হসপিটালে নিয়ে গেছি। ওইখানে ডক্টররা সব টেস্ট করে তারা রেফার দিছে হায়দ্রাবাদে। তো ওই হায়দ্রাবাদে যাওয়ার পরে সব এসপি রিপোর্ট করে দেখছে যে জন্য কিডনি ফেইলার। তারপরে তারা সব ট্রিটমেন্ট শুরু করিয়ে ওই ডায়ালিসিস লাগাইছে। ওই তখন যা টাকা পয়সা আসলো আমার হাতে, তখনই আমার সব কিছু ওইখানেই খরচা হয়ে গেছে। এখন ডক্টর আবার ডিসেম্বরের মধ্যে আবার ওইখানে চেক আপের জন্য গেছি। ওইখানে যাবার পরে ডক্টররা টাইম দিছে মোটামুটি 2 মাস পরে আবার ট্রান্সফারের জন্য, যে 20 লাখ টাকার মতো লাগবে। ওইটা সব দিয়া দিছে। ট্রিটমেন্ট প্রসিডিংয়ের মধ্যে 20 লক্ষ টাকা লাগবে। মানে এখন বর্তমানে লাগবে। তখন আমার যে আর্থিক যে পরিস্থিতি, আমি এত টাকা করতে গিয়ে এখন এখানে ম্যানেজ করতাম, ওটাই
টেনশনে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবো, স্বাস্থ্যমন্ত্রীর কাছে? ওইটাই একটু হেল্প চাই, যে একটু যদি আমরা আমার মেয়েটার দিকে দেখিয়া যদি একটু হেল্প করেন, তাহলে ওইটাই আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে চাই। যে আজকে বিয়ে 3rd সেমিস্টারে 5th সেমিস্টারে পড়াতে আসলো, হঠাৎ করিয়া এইরকম প্রবলেম। তখন আমি মানে এই সিচুয়েশনের মধ্যে কি করি, আমার একটু হেল্প করবা, ওইটা হেল্পের জন্য আমি আবেদনটা করছি। কিডনিটা মানে আপনি কিডনি দিচ্ছেন, আপনি শুধু ট্রান্সপ্লান্টের ইয়েটা? হ্যাঁ, ডোনার তো বহু টাকা হয়, এত টাকা তো তারা তো ডোনার বলছে যে 25 লাখ টাকার মতো অ্যামাউন্ট হবে। আমি ভাবছি এত টাকা তো সম্ভব, আমি আমার নিজের কিডনিটা আমার মেয়েরে দিতে চাই। হ্যাঁ, তো ওইটার মধ্যে খরচাটা মানে কমসে কম ডক্টর বলছে যে 20 লাখ টাকা প্রয়োজন। আমি দিছি গুয়াহাটি থেকে অ্যাম্বুলেন্সে, ওই হায়দ্রাবাদে নিয়েছি 1.5 লাখ টাকা অ্যাম্বুলেন্স ভাড়া রিজার্ভ ইয়ে করে। ওইখানে গিয়ে গুয়াহাটিতে 6 লাখ টাকার মতো খরচা হয়েছে, হায়দ্রাবাদে গিয়ে বাকি 4 লাখ টাকা। তারপরে ওইখান থেকে আবার ফ্লাইটে করে আসে। ওইখানে প্রথম কখন ধরা পড়লো বিষয়টা? ওই যে সেপ্টেম্বর 23 তারিখে, ওই সেপ্টেম্বর 23 তারিখে হঠাৎ বিপি হাই হয়েছে। ওইখানে ডক্টরের কাছে গেছে শিলচর, তারা কইছে ওর চোখের মধ্যে ব্লিডিং হওয়ার, ওইটারে তাড়াতাড়ি গুয়াহাটিতে নিয়ে যাও। ওইখানে যাবার পরে তারা সব টেস্ট টুস্ট করিয়া অ্যাডমিট করছে, করিয়া কইছে হায়দ্রাবাদ, ওইখানে 1 সপ্তাহ রাখছে ওই অ্যাডমিট করিয়া। তারপরে অবজারভেশনে রাখছে, আইসিইউতে রাখছে, মানে সিরিয়াস কন্ডিশন আসলো। ওইখান থেকে তারা ডায়ালিসিসটা না লাগাইয়া তারা ওইদিকে পাঠাইছে। ওইখানে যাওয়ার পরে তারা দেখছে আর কোনো অপশনই নাই, যে ডায়ালিসিস ছাড়া শরীর ফুলিয়া পুরা বড় মানে হাত মুখ ইয়ে গেছে। ওইখানে ডায়ালিসিস লাগাইয়া ওই একটু সুস্থ হওয়ার পরে ছাড়ছে। তারপরে হায়দ্রাবাদ থেকে ফ্লাইটে তারা করে আসছে। করে আবার পরে 2 মাস পরে ওই ডিসেম্বরে আবার নিয়ে গেছি। আজকে ডিসেম্বরের 27 তারিখ বাইর হয়েছি, আর 10 তারিখে আইসি জানুয়ারি। ডায়াগনোসিসটা কতদিন পরে পরে করতে হয়? ডায়াগনোসিসটা প্রথমে সপ্তাহের মধ্যে 3 দিন আসলো, আজকে এখন 2 দিন সপ্তাহ। আচ্ছা, সপ্তাহ 2 দিন ডায়ালিসিস চলে। তো ওই যে খরচাগুলা, এতটা খরচা, আগে তো আসলো মাসে যাইতো 48,000, এখন মাসে পড়ে 28,000। ওই খরচাগুলা মানে কিভাবে কি করতাম, মানে এটা তো কন্টিনিউ করতেই লাগবে যতদিন না ট্রান্সফার না হয়। ওটাই তো টেনশন। ইঞ্জেকশন লাগে, 2টা ইঞ্জেকশন 4,000 কত টাকা। 2টা ইঞ্জেকশন সপ্তাহ সপ্তাহ লাগে না, একটা ইঞ্জেকশনের দাম 3,200 টাকা, আর একটা 5,000 টাকা। 10 দিন পরে পরে লাগে। আফটার 10 days না? মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আপনার কি আবেদন থাকবে? আমার এটাই আবেদন, আমার এই মেয়েটার দিকে দেখে একটু হেল্প করেন। আমার মেয়েটার বয়স 20+। কি প্রসিডিংটা কি প্রয়োজন আছে আপনাদের? তখন এই যে আর্থিক এর জন্য আমি কিচ্ছুই করতে পারি না। আমি এত যে নিজের থেকে যে এত মানে কোনো কিছু আমার মাথায় কাজ করেন না, যে এই বয়সের এই মেয়েটার আমি কি করি, কিভাবে আমি ভালো করি। আপনারা যদি একটু সাহায্য করেন, একটু হেল্প করেন, তাহলে আমি সেটা কৃতজ্ঞ থাকবো আপনারা। শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজিত নন্দীপুরকায়স্থকে সংবর্ধনা জানালো শ্রীহট্ট সম্মেলনী গুয়াহাটি শাখা। শনিবার শিলচর বিপিন চন্দ্র পাল সভাস্থলে
দুদিন ব্যাপী শ্রীহট্ট সম্মেলনী শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশনের এক সভায় ডক্টর সুজিত নন্দীপুরকায়স্থকে সংবর্ধনা জানানো হয়েছে। এদিন ডক্টর সুজিত নন্দীপুরকায়স্থের হাতে সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশনের সভাপতি কৃষ্ণা দাস, সম্পাদক মলয় পুরকায়স্থ প্রমুখ উত্তরীয় দিয়ে ও সম্মান স্মারক দিয়ে তাকে সম্মাননা তুলে দেন। উল্লেখ্য যে এর আগে গুয়াহাটিতে শ্রীহট্ট সম্মেলনী গুয়াহাটি শাখা ডক্টর হর্ষ ভট্টাচার্যকে সংবর্ধনা জানিয়েছিলেন। সম্পাদক শ্রী মলয় পুরকায়স্থ, ডক্টর উষারঞ্জন দাস ডক্টর উষারঞ্জন ভট্টাচার্য, গুয়াহাটি শ্রীহট্ট সম্মেলনের শাখার সমস্ত কর্মকর্তাগণ এবং এই শিলচরের আজকের এই শ্রীহট্ট সম্মেলনের সমস্ত কর্মকর্তাগণ, প্রথমে আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমি আজকের এই দিনটা বিশেষভাবে আমার জীবনে এক শুভ দিন বলব। আজকে আমি যেভাবে আপনার দ্বারা সম্মানিত হয়েছি সেটা আমি সমস্ত জীবন হয় আমার মনে থাকবে। মনুষ্য জীবন একবার, আমাদের শ্রদ্ধেয় সভাপতি বলেছেন যে জনসেবা। আমরা সবাই জন্মেছি এই পৃথিবীতে এবং জীবনে একবারই। যদি এই জীবনে আমরা কিছুটা সমাজের জন্য আমরা কাজ করে যেতে পারি, নিশ্চয় সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হবে। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর। সুতরাং জীবসেবাই মানব সেবা, এবং সেটা আমি ডাক্তার বলে কিছু নয়, আপনি যে কোনো ব্রাঞ্চে যে কোনো কাজই করেন সেটা কোনো অসম্ভব ব্যাপার নয়, খালি দরকার মনের দিক থেকে, মনের কাজ। আমরা যদি এইটুকু নিয়ে চলতে পারি তাহলে নিশ্চয় আমরা সমাজের অনেক কিছু কাজ করে যেতে পারবো এবং এর দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আজকে যেখানে আমাদের ভারতবর্ষে এখনও 60 থেকে 70% মানুষ সমাজে বসবাস করছে, সেটা আমরা দেখি, সেটা তাদেরকে উঠায় আমাদের প্রথম কাজ হবে। এটা একটা জনহিতকর কাজ এবং আমি বলবো আমরা সবাই মিলে প্রচেষ্টা করলে সেটা নিশ্চয়ই সম্ভব হয়। আগে আমাদের আজকে আমরা ডক্টর কালী প্রদীপ চৌধুরীকে বরণ করে ওনাকে একটা সম্মান দিয়ে আমরা গুয়াহাটি শ্রীহট্ট সম্মেলনে গর্বিত। কালী প্রদীপ চৌধুরী আমাদের সিলেটের গর্ব। উনি বলেন আমি ধন্য, আমি সিলেটের মানুষ, আমি গর্বিত, নিজেই বলেন আমরাও গর্বিত। আর আমরা ডাক্তার সুজিত নন্দীপুরকায়স্থকেও বরণ করে আমরা গর্বিত। ডাক্তার সুজিত নন্দীপুরকায়স্থ ওনার অনেক বয়স হয়েছে, কিন্তু সমাজ সেবা তুলনা নাই ওনার। আর ডাক্তার হিসাবে তো সাংঘাতিক প্রীতি। আমাদের গুয়াহাটি শ্রীহট্ট সম্মেলনে ওনাকে বরণ করে আমরা গর্বিত। আমার নাম কৃষ্ণ দাস, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফেডারেশন অফ অল ইন্ডিয়া শ্রীহট্ট সম্মেলনী। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী 23শে জানুয়ারি নেতাজির 128তম জন্মদিবস পালন করতে চলেছে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। নেতাজির জন্মদিবসের ঠাসা কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তা নিহার রঞ্জন পাল, সত্যজিৎ দেব, রাজকুমার পাল জানান, আগামী 23 জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করার পাশাপাশি ইন্ডিয়া ক্লাব ময়দানে পতাকা উত্তোলন, তারপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ, কুচকাওয়াজ প্রতিযোগিতা, ব্যায়াম প্রদর্শন, যোগাসন প্রতিযোগিতা সহ স্মরণিকা উন্মোচন করা হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আয়োজকরা। 1950 ইংরেজি থেকে এই কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি আজ 74 বছর অবধি এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। এবারও আমরা আপনাদেরকে এই প্রোগ্রাম দিয়েছি। এই অনুযায়ী আপনাদের রিহার্সেল আজকে শেষ হয়েছে 3 দিনের। কালকে আর্ট প্রতিযোগিতা হবে গুলদিকি মলে, এবং আজকে বেশ কয়েকটা কম্পিটিশন হয়েছে সম্পূর্ণ। 23 তারিখ সকাল 6:30টায় পাবলিক স্কুলের ময়দান থেকে শোভাযাত্রা বেরিয়ে নেতাজিকে গার্ড অফ অনার দিয়ে সেন্ট্রাল রোড হয়ে, জানিগঞ্জ হয়ে, তুলাপট্টি হয়ে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে পৌঁছবে। তারপর 8:30টায় আমাদের প্রধান অতিথি NIT ডিরেক্টর
উদ্বোধন করবেন ব্যগ্রলাঞ্ছিত পতাকা, তারপর মার্চ পাস্ট প্রতিযোগিতা, পিটি প্রতিযোগিতা, যোগব্যায়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথির বক্তব্য হয়ে অনুষ্ঠান শেষ হবে। গান্ধী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রথম দিন। 2 নম্বর দিন 5:30টায় একটি আলোচনা সভা এবং তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যাতে নেতাজির ভাবধারা এবং চিন্তাধারায় আপ্লুত হয়ে ওর চিন্তাধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই নেতাজির বিশ্বাস করে নেতাজির আদর্শ পথে চলবেন। আগে আমরা স্কুলে একটা বাড়ি দিতাম, এটা হয় না, এবার প্রত্যেক স্টুডেন্টকে আমরা এটা দেবো। 40টা স্কুল হবে, 22-24টা বা এরকম, কিন্তু টোটাল টিম হয়েছে 40। সাইকেল যাত্রার মাধ্যমে শ্রীনগর থেকে কন্যাকুমারী হয়ে আসামে পৌঁছলেন পদ্মশ্রী ডক্টর কিরেন শেঠ। 4টি মুখ্য বিষয়ের উপর দেশে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে 15 আগস্ট 2022 ইংরাজিতে সাইকেল যাত্রার সূচনা করেছিলেন পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত ডক্টর কিরেন শেঠ এবং বিভিন্ন দেশে সাইকেলের মাধ্যমে তিনি ভ্রমণ করে গত 19 ফেব্রুয়ারি কন্যাকুমারী এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তিনি আসামে এসে পৌঁছলেন। শনিবার স্থানীয় এক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্পিস ম্যাকি এর প্রতিষ্ঠাতা তথা পদ্মশ্রী ডক্টর কিরেন শেঠ জানান, मेरा नाम है प्रोफेसर किरण सेठ। मैं 47 साल से आईआईटी दिल्ली में पढ़ा रहा हूँ और अभी मैंने रिटायर किया एज प्रोफेसर एमरिटस। मैंने ये साइकिल यात्रा 15 अगस्त 2022 को शुरू करी श्रीनगर से, और श्रीनगर से सीधा नहीं ऐसे ऐसे आया। मैं कन्याकुमारी पहुंचा 19 फरवरी 2023 को। उसके बाद कन्याकुमारी से केरला होते हुए, गोवा होते हुए, मुंबई होते हुए क्रॉस किया कंट्री को, नागपुर होते हुए, छत्तीसगढ़ होते हुए, उड़ीसा होते हुए, बंगाल होते हुए, झारखंड, बिहार, मैं आया हूँ असम आपके पास। इसका उद्देश्य 4 उद्देश्य है, मुख्य उद्देश्य। पहला तो ये है कि हमने ये आंदोलन शुरू करा था 46 साल पहले आईआईटी दिल्ली में। इसका नाम है सोसाइटी फॉर प्रमोशन ऑफ इंडियन क्लासिकल म्यूजिक एंड कल्चर अमंग यूथ। हमने ये इसलिए शुरू किया था क्योंकि हमने देखा कि जो हमारी शिक्षा प्रणाली में बहुत कमी है, हम बहुत सी चीज़ें उनको पढ़ा रहे हैं पर एक परविद्या और अपर विद्या का बैलेंस नहीं है। बाहर की चीज़ें बहुत पढ़ा रहे हैं, वेस्ट की चीज़ बहुत पढ़ा रहे हैं, बहुत अच्छी बात है, पर अंदरूनी चीज़ों को हमने नहीं दिया बच्चों को। इसीलिए आप देख रहे हैं अभी स्टूडेंट्स का डिप्रेशन, स्ट्रेस, सारी चीज़ों पर जा रही है। मैं छोटी छोटी जगह जाऊँगा। अभी हम करीब 5000 कार्यक्रम कर रहे हैं एक साल में, और 5000 तो कुछ नहीं है। हमारे देश में 20 लाख इंस्टीट्यूशन है, तो हम लोग क्या जा रहे हैं छोटी जगहों में और लोगों से निवेदन कर रहे हैं कि ये आंदोलन को सारे स्कूल्स और कॉलेजेस में, सिलचर में, उसके सराउंडिंग एरिया में हम ले जाएं। ऐसे लोक कलाएँ, योग और ध्यान, हस्तशिल्प, चलचित्र, सिनेमा क्लासिक्स, ये सारी चीज़ें बच्चों के लिए हम लोग कर रहे हैं। कि साइकिलिंग तो अच्छा होता ही है, पर्यावरण के लिए अच्छा होता है, शरीर के लिए अच्छा होता है, पर अगर आप एकांत में साइकिल करोगे तो ये एक ध्यान बन जाता है, एक मेडिटेशन बन जाता है। इसलिए मैं एकांत में साइकिल करता हूँ कि जब भी आप साइकिल करें कोशिश करिए कम से कम बात करने की, अगर झूम में भी जाए, क्योंकि अगर आपने शरीर के लिए तो अच्छा कर लिया, पर्यावरण के लिए भी अच्छा कर लिया, और अगर आपने मन के लिए भी अच्छा करना है तो एकांत में साइकिल करिए। क्लीन सिटी बन सकता है। करीब 10,000 किलोमीटर किया मैंने। अब मैं क्या जाऊंगा यहाँ नॉर्थ ईस्टर्न स्टेट जाकर के गुवाहाटी से कोशिश है, पता नहीं क्या होता है, कि वापस दिल्ली जाऊँ साइकिल और ऐसे ऐसे होते हुए दिल्ली हो सके। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন।
100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। মহিলা সশক্তিকরণে অসম সরকারের মহিলা উদ্যোক্তা প্রকল্পের সুবিধা পেতে পঞ্চায়েতে পঞ্চায়েতে হাজার হাজার মহিলাদের সশক্তিকরণে অসম সরকারের সক্রিয় ভূমিকার প্রশংসা সমাজকর্মী মুন্নি ছেত্রী। দেশকে আত্মনির্ভর করতে হলে দেশের দুর্বল মহিলাদের আগে আত্মনির্ভর হতে হবে। এই মহৎ ও সময়োপযোগী চিন্তাধারা নিয়েই অসম সরকার রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রত্যেকজন মহিলাকে আত্মনির্ভর করে গড়ে তুলতে আত্মসহায়ক গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছেন। উল্লেখ্য, সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শনিবার ছিল বরাক উপত্যকার করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় এই 3 জেলায় স্থানীয় পঞ্চায়েতে পঞ্চায়েতে সরকারি সাহায্যের ফর্ম বিতরণী অনুষ্ঠান। আপনার কিরকম লাগে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে মানে মহিলা উন্নয়নের লাগি যে ফর্মটা দিতরা আপনারা আত্মনির্ভর হওয়ার লাগিয়া? আমরা খুব খুশি পাইয়া তাহলে তো আমরা তো আরো খুশি হই যাই। মানে আপনার মনন নেই মানে অসম সরকারের মহিলার উন্নতির লাগি কাজ করে? হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মা, অসম সরকার। মহিলা সশক্তিকরণে অসম সরকার একটা উদ্যোগ নিয়েছে, আপনার কিরকম লাগছে এই জিনিসটা ভাইয়া? অনেক ভালো লাগছে। আগামীতে আমরাও এরকম পাইতাম, বহুত খুশি আর আগামীতে আরো পাইতাম আর এরকম মানে আগ বাড়াইতাম, ওটাও চেষ্টা করবো আরো বেশি। আসাম সরকারের কিছু কইবানি আপনারা? আমরা ধন্যবাদ আমরা যতটুকু হেল্প করতাম। থ্যাংক ইউ। অসম সরকারের মহিলা উদ্যোক্তা উন্নয়নের লাগিয়া প্রকল্প নিছে, এটা আপনার কিরকম লাগে এটা ভাইয়া? মানে মনন নেই আসাম সরকারে মহিলার উন্নয়নের লাগি কাজ করে। 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও রামলালার প্রতিষ্ঠা হবে। মর্যাদা পুরুষোত্তম রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সেজে উঠেছে গৈরিক ধ্বজায় ভারতবর্ষের কি নগর, কি শহর, কি গ্রাম। এর ব্যতিক্রম নেই প্রান্তিক অঞ্চল উধারবন্দ। উধারবন্দের প্রতিটি মঠ মন্দিরে পথ করছে গৈরিক ধ্বজ। এরই সঙ্গে চলছে ধ্বজ তীর্থ অভিযান। এই অভিযানে রাম ভক্তরা অংশ নিচ্ছেন। শনিবার উধারবন্দ মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি নির্মল কুমার রায়ের নেতৃত্বে ডুমুরঘাট শিব মন্দির, উধারবন্দ শ্মশান কালী মন্দির, হাসপাতাল রোডের শনি মন্দির, কালাচাঁদ আখড়ায় সাফাই অভিযান চালানো হয়। এই অভিযানে অংশ নেন বিধায়ক মিহিরকান্তি সোম। বিধায়ক মিহিরকান্তি সোম বলছেন, সমগ্র ভারতবর্ষে এই সাফাই অভিযান চলছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারাও সাফাই অভিযান চালাচ্ছেন। আর আগামী 22 তারিখ রামলালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সবাই কাজগুলো করে যাচ্ছি। এমনিতেই আমরা সারা ভারতবর্ষে সাফাই অভিযান আমাদের কার্যক্রমে আছেই, করে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও আমরা বিশেষভাবে প্রত্যেকটা মন্দির, মসজিদ, গির্জা এগুলোতেও পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় আগামী দিন 22 তারিখ কি প্রোগ্রাম থাকবে আপনাদের? 22 তারিখ সমস্ত এলাকাতে ভজন কীর্তন হবে, মহাপ্রসাদ বিতরণ হবে, প্রত্যেকটা জায়গায় মন্দিরগুলো সাজিয়ে তোলা হবে। আর এইভাবে রামলীলার প্রতিষ্ঠা আমরা সবাই। আপনি সে সম্পর্কে যদি কিছু? আমি বিধায়ক হিসাবে বলছি না, আমি সেবক হিসাবে কাজ করে যাচ্ছি। আমরা সব দলীয় কার্যকর্তারা রয়েছেন এবং তাদের প্রত্যেককে নিয়ে এই কাজগুলো করছেন, ওনারাই নিজেরাই লেগেছেন। তার সঙ্গে আমিও সেবক হিসাবে কাজ করা শুরু করেছি। 22 জানুয়ারির সন্ধ্যায় কি বার্তা দিচ্ছেন উধারবনবাসী সবাইকে? এলাকাতে আলোকসজ্জা থাকবে এবং লাইভ থাকবে এবং প্রত্যন্ত গ্রাম, বাগান সব জায়গাতেই রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে সবাই অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রীর আহ্বানে
মজিদ মামু মোকামে সাফাই অভিযান সংখ্যালঘু মোর্চার 19 জানুয়ারি থেকে 3 দিন স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাট সাফাই চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিজেপি দল সহ নানা সংগঠন রাস্তাঘাট, মন্দির, মোকাম, বিভিন্ন প্রতিষ্ঠানে সাফাই অভিযান চালাচ্ছেন। এর কোনো ব্যতিক্রম ঘটল না সোনাইয়ে। শনিবার সোনাইয়ের মজিদ মামু মোকাম প্রাঙ্গণ ও মসজিদ সাফাই করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মীরা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।